Assalamualaikum students, this is your Captain Pai and welcome to Math Pirates. আমরা হচ্ছে ক্লাস 9 ম্যাথমেটিক্স ইয়ারলি এক্সামের জন্য কিছু এমসিকিউ করব, জেনারেল ম্যাথ। তো কিছু এমসিকিউ করব আমরা আজকে ইয়ারলি এক্সামের জন্য ক্লাস 9-এর। সো শুরু করি। ফার্স্ট কোশ্চেন, ওকে, দেখো নিচের কোনটি অভেদ? এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার 4x, চারটে অপশান দেওয়া আছে আমাদেরকে। অভেদ, অভেদ আর সমীকরণের মধ্যে পার্থক্য কী? অভেদ হচ্ছে যেটা মেনলি ফর্মুলা, হচ্ছে ফর্মুলা, যেটা যে লেফট সাইড রাইট সাইড ইকুয়াল থাকে। যে আমি যদি লেফট সাইডে ফর্মুলা দিই, রাইট সাইডে ফর্মুলা দিই, কাটাকাটি গিয়ে জিরো চলে আসবে দুই পাশে, বোথ সাইডে। তো ওরকম ওটাকে অভেদ বলা হয়। যেমন আমি যদি বলি যে a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা অভেদ। হ্যাঁ, এটা হচ্ছে অভেদ। আচ্ছা, যেমন দেখো ফার্স্ট একটা a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। এখন a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কিন্তু 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 2 ইন্টু a স্কোয়ার, এ তো এক্স, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে 1 স্কোয়ার। 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে কি ফার্স্টেরটা অভেদ নয়। আচ্ছা, পরেরটা দেখি, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, তার মানে খ নম্বরটি অভেদ। তো খ নম্বরটা আমাদের অভেদ। হ্যাঁ, আবার a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা তো 4ab ফর্মুলা, 2ab না, তার মানে এটা হবে না অভেদ। আবার এদিকে a মাইনাস বি হোল স্কোয়ার, এটা a স্কোয়ার, এটা মাইনাস হলে তাহলে এটা ঠিক ছিল। সো 1 3 4 ভুল আছে, 2 নম্বরটা ঠিক আছে। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেনে যাই। দেখি, এটা দুটি বীজগাণিতিক রাশি এক্স ও ওয়াই এর গুণফল এক্স ওয়াই ইকুয়াল টু 0 হলে, দেখো এক্স ও ওয়াই এর গুণফল এক্স ওয়াই, সে এক্স ওয়াই এর ভ্যালু হচ্ছে 0। আচ্ছা, এক্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে 0, তাহলে এমন হতে পারে যে এক্স এবং ওয়াই দুটোর ভ্যালু 0, কারণ আমরা জানি যে দুটো জিরোকে গুণ করলে কী হবে, আলটিমেটলি 0ই হবে। তো দুটোর ভ্যালু 0 এটাও হতে পারে। সো এক্সের ভ্যালু 0 অথবা ওয়াইয়ের ভ্যালু 0, যে এক্সের ভ্যালু 0 অথবা ওয়াই, দুটোর মধ্যে যে কোনো একটার ভ্যালু 0, যে কোনো একটার ভ্যালু 0। এমন হতে পারে যে মনে করো এক্সের ভ্যালু হচ্ছে 5, যে 0 না, এক্সের ভ্যালু 5, আবার ওয়াইয়ের ভ্যালু মনে করো 0। তো এক্সের ভ্যালু 5 আর ওয়াই ভ্যালু যদি 0 হয়, তো 5 আর 0 গুণ করলে তো 0ই হবে আলটিমেটলি। সো এক্স ওয়াই 0 থাকবে, তাহলে প্রথমটা সঠিক। আবার এমন হতে পারে যে হ্যাঁ এক্সের ভ্যালু 0 কিন্তু ওয়াই ভ্যালু 0 না, মনে করো এক্সের ভ্যালু সরাসরি 0 বাট ওয়াই ভ্যালু 0 না, মানে ওয়াই ভ্যালু মনে করো 2, তাহলে 0 আর 2 গুণ করলে কিন্তু আলটিমেটলি 0ই হবে। আচ্ছা, আবার এখানে এমন হতে পারে যে এক্সের ভ্যালু 0 নয় কিন্তু ওয়াই ভ্যালু 0। হ্যাঁ, যে কোনো একটা 0, এক্স বা ওয়াই যে কোনো একটা যদি 0 হয় তাও 0 হবে, আবার দুটোই 0 হলে তাও 0 হবে। দুটোর মধ্যে যে কোনো একটা 0 হলেই আমরা বলতে পারবো আলটিমেটলি 0। সো 1 2 3 তিনটেই সঠিক। হ্যাঁ, 1 2 3 তিনটেই সঠিক। আচ্ছা, পরেরটা দেখি। দেখো, এটা 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ, এই তথ্যের আলোকে 3 থেকে 5-এর উত্তর দেবো আমরা। 3 4 5। ওকে, দেখো তিনটে কোশ্চেন আছে। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ। এখন 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে কত? 10। আর 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কত? 99। তাহলে 10 থেকে 99-এর মধ্যে হবে। তো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা 10 আর সবচেয়ে বড় সংখ্যা 99। আচ্ছা, এখন বলা হচ্ছে একক স্থানীয় অঙ্ক এক্স হলে সংখ্যাটি কত হবে? এখন দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ, তাহলে একক স্থানীয় অঙ্ক যদি এক্স হয়, তাহলে দশক স্থানীয় অঙ্ক কী হবে? 2x হবে। দশক স্থানীয় অঙ্ক হবে 2x। ঠিক আছে, এবার দেখো সংখ্যা কীভাবে গঠন হয়। মনে করো একক স্থানীয় অঙ্ক হচ্ছে এক্স বা 3, আর দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 5। তাহলে সংখ্যাটি কিন্তু হবে 53। 5 এ পাশে 3 এ পাশে। হ্যাঁ,
তো আমাদের এইভাবে আসলে যে 5 বসিয়েছি আর 3 বসিয়েছি সংখ্যাটি হয়ে গেছে, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা কীরকম, যে একক স্থানীয় অঙ্কের সাথে আমরা 1 গুণ করব, আর দশক স্থানীয় অঙ্কের সাথে আমরা 10 গুণ করব, দেন তাদেরকে যোগ করে দেব। একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণ, দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ করে তাদেরকে যোগ করলে তবেই সংখ্যাটি পাওয়া যাবে। আচ্ছা, তাহলে এখানে আমাদের একক স্থানাঙ্ক x, দশক স্থানাঙ্ক যেহেতু 2x, তাহলে সংখ্যাটি কি হবে? সংখ্যাটি হবে একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণ, দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ, দেন তাদেরকে আমরা যোগ করে দেব। একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণ করব, দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ করব, করে তাদেরকে যোগ করে দেব। ওকে, তাহলে x প্লাস 2x আর 10 হলো কত? 20x। তাহলে কত হবে? 21x। 21x এটা অ্যান্সার। ওকে, অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে সংখ্যাটি কত হবে? 4 নাম্বার দেখো, অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে, আর স্থান বিনিময় করার অর্থ হচ্ছে একক স্থানীয় অঙ্ক যেটা সেটাকে আমাদের দশক স্থানীয় অঙ্ক মনে করতে হবে, আর যেটা দশক স্থানীয় অঙ্ক সেটাকে আমরা একক স্থানীয় অঙ্ক মনে করব। আচ্ছা, তাহলে এককটা যদি দশক হয়ে যায় তাহলে x এর সাথে গুণ হবে 10, x এর সাথে গুণ হবে 10 প্লাস, আর দশক যেটা আছে, দশক আছে কি 2x, ওটা দশক না হয়ে ওটা হয়ে যাবে এখন একক, একক মানে 1 গুণ হবে। তাহলে স্থান বিনিময়কৃত মানে একক যেটা তার সাথে এখন 10 গুণ হবে, আর দশক যেটা তার সাথে এখন 1 গুণ হবে। ওকে, তাহলে এটা 10x প্লাস 2x, সো আমরা পেলাম 12x। সো স্থান বিনিময়কৃত সংখ্যাটি হবে 12x। আচ্ছা, এবার x = 2 হলে মূল সংখ্যার সাথে স্থান বিনিময়কৃত সংখ্যার পার্থক্য কত? দেখো, x এর ভ্যালু যদি 2 হয় তাহলে মূল সংখ্যার সাথে স্থান বিনিময়কৃত সংখ্যার পার্থক্য কত হবে? আমরা মূল সংখ্যা পেয়েছি 21x, স্থান বিনিময়কৃত সংখ্যা পেয়েছি 12x, তাহলে এদের যে পার্থক্যটা কিন্তু 9x। তাহলে মূল সংখ্যার সাথে স্থান বিনিময়কৃত সংখ্যার পার্থক্য হচ্ছে 9x। ওকে, 9x, কিন্তু এখানে তো বলা হচ্ছে x এর ভ্যালু 2, তাহলে x এর ভ্যালু আমি 2 বসিয়ে দিই, 9 × 2, আর 9 × 2 মানে কি 18, সো এটা অ্যান্সার হবে 18। ওকে, নেক্সট পরেরটাতে যাই। দেখি এটা, এত এর সমাধান সেট কোনটি? খুবই পপুলার কোশ্চেন, ভালোই পরীক্ষায় আসে এবং স্টুডেন্টরা ভুল করে, এটা মারাত্মক ভুল হয়। সমাধান সেট বলতে কিছুই না, জাস্ট হলো সেকেন্ড ব্র্যাকেটে অ্যান্সারটা থাকবে এই। তাহলে √2x - 7 = -1 লেখা যায়। তো 2x - 7 হবে, -1কে স্কোয়ার করলে 1 হবে, তো 2x = কত? 8, তাহলে x = 4। ওকে, তো x = 4, ব্যাস কোয়া দাগিয়ে চলে আসছো। জিজ্ঞেস করলাম পরীক্ষা কেমন হচ্ছে, আর ফাটাফাটি 30-এ 30 থাকবে এমসিকিউ, কোনটাই কাটা যায়নি। আসলে কী হয়েছে? হয় নাই। কেন হয় নাই? দেখো, x এর ভ্যালু 4, x এর ভ্যালু যে 4, সেই 4 এই সমীকরণকে সিদ্ধ করে না। যদি বর্গমূল থাকে, কোশ্চেনে যদি বর্গমূল থাকে তাহলে আমরা কি করব, এটা চেক করে দেখব যে x এর যে ভ্যালুটা পেলে, এই যে রুট সাইন আছে, সো চেক করে দেখতে হবে, কারণ এই টাইপের ক্ষেত্রে এটাকে বলা হয় অবান্তর মূল। হ্যাঁ, এটাকে বলা হয় অবান্তর মূল। যেই মূল সমীকরণকে সিদ্ধ করে না তাকে বলে অবান্তর মূল, এক্সট্রানিয়াস মূল বলে ইংলিশে, বা অবান্তর মূল। আচ্ছা, অবান্তর মূল হচ্ছে যে x এর হচ্ছে 4, দেখো আমি এখানে বসাই, তাহলে 4 আর 2 কত? 8 থেকে 7 মাইনাস করলে 1 হয়, 1কে রুট করলে 1 হবে, সেই 1 আর এই 1 2 হবে, তাহলে লেফট সাইডে 2, রাইট সাইডে 0 হয়। এটা কি হয় কখনো? এই সমীকরণকে সিদ্ধ করে? সমীকরণকে তো সিদ্ধই করে না। তাহলে x এর ভ্যালু যে 4, সেই 4 এখানে যদি আমি বসাই তাহলে সমীকরণকে সিদ্ধ করে না। আর যেহেতু x এর ভ্যালু 4 সমীকরণকে সিদ্ধ করে না, তাই এটার কোনো সমাধান নেই, সো ফাঁকা সেট। হ্যাঁ, এটা হবে অ্যান্সার, ঘ নাম্বারটা। তাই x এর ভ্যালু যেটা পেয়েছো, রুট থাকলে অবশ্যই এই ভ্যালু দিয়ে এখানে চেক করবে, চেক করে তারপর তুমি ডিসিশন নেবে যে হ্যাঁ এটা অ্যান্সার সঠিক নাকি ভুল। ওকে, পরেরটা দেখি। এটা y² - 9 এই সমীকরণটির সমাধান সেট কোনটি? আচ্ছা, y² = 9, তাহলে y = কী হবে? 3 কিন্তু হবে না, শুধু 3 লেখা যাবে না, কারণ এটা কারো দাদুর বয়সও নয়, আবার কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ নয়। এই জন্য কি এখানে অবশ্যই কী দিতে হবে? প্লাস মাইনাস দিতে হবে। হ্যাঁ, সো +3 - 3 এটা।
আচ্ছা, এই সমীকরণের সমাধান সেট কোনটি? এই যে এই কোশ্চেনটা সহজ, কিন্তু অনেকেই ভুল করো। এক্স স্কোয়ার ইকুয়াল টু রুট টু এক্স। কী করো, এক্স এক্স দুই পাশ থেকে বাদ, এক্স এর ভ্যালু রুট টু অ্যান্সার দিয়ে বসে থাকো। না, এক্স এর ভ্যালু রুট টু না, এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ। সো দ্বিঘাত সমীকরণে মূল দুইটা হবে, দ্বিঘাত সমীকরণে মূল হবে দুইটা। তাহলে আমরা কী করবো, এক্স স্কোয়ার মাইনাস রুট টু এক্স ইকুয়াল টু জিরো। আমি কেন দুই পাশ থেকে এক্স বাদ দিব না, কারণ হচ্ছে এক্স যদি দুই পাশ থেকে কাটাকাটি করতে হয়, বাদ দিতে হয়, আমাকে কনফার্ম করতে হবে যে এক্স এর ভ্যালু জিরো হবে না। আমি কি শিওর যে এখানে এক্স এর ভ্যালু জিরো হবে না? হইতেই তো পারে যে এক্স এর ভ্যালু জিরো। এক্স এর ভ্যালু জিরো হলে লেফট সাইডে জিরো, রাইট সাইড জিরো, জিরো তো সমীকরণকে সিদ্ধ করে। সো এক্স এর ভ্যালু জিরো হইতে পারে। কাজে আমি যদি দুই পাশ থেকে এক্স বাদ দিই, তার মানে তো আমি জিরো দিয়ে ভাগ করে ফেললাম, আর জিরো দিয়ে তো ম্যাট্রিক্সে ভাগ করা যায় না। তো এই জন্য এই কাজটা করা যাবে না, এক পাশে নিয়ে আসতে হবে। নিয়ে এসে এক্স কমন নিলাম, তাহলে এক্স মাইনাস রুট টু ইকুয়াল টু জিরো। আর দুইটার রাশির গুণফল জিরো হলে তোমরা জানো জিরো হবে, দুইটার ভ্যালুই, এক্স এর ভ্যালু জিরো, আবার এক্স এর ভ্যালু রুট টু। ওকে ওকে, সো এটা অ্যান্সার হবে। দেখো এটা এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো হলে এ বাই সি প্লাস বি বাই সি এর ভ্যালু কত? এ বাই সি প্লাস বি বাই সি, তাহলে এ প্লাস সি ইকুয়াল টু কী বলতে পারি, মাইনাস বি। আচ্ছা সরি, আমরা একটা ভুল করলাম, আমাদের কী করতে হবে, এ প্লাস বি রাখতে হবে না, এখানে তো এ বি উপরে আসে। আচ্ছা, এ প্লাস বি ইকুয়াল টু মাইনাস সি। আচ্ছা, তাহলে এ কে সি দিয়ে ভাগ করি, বি কেও সি দিয়ে ভাগ করি, আবার মাইনাস সি কেও কী করি, সি দিয়ে ভাগ করি, বোথ সাইডে সি দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এ বাই সি প্লাস বি বাই সি ইকুয়াল টু মাইনাস সি বাই সি, মানে হচ্ছে মাইনাস ওয়ান। মাইনাস সি বাই সি হচ্ছে মাইনাস ওয়ান। সো এটা অ্যান্সার। আচ্ছা, এটা একটি ভগ্নাংশ লব ও হরের যোগফল 5 এবং অন্তর্ফল 1 হলে ভগ্নাংশটি কত? ওকে, একটু চালাকি লাগো। চালাকিটা হচ্ছে লব ও হরের যোগফল 5। দেখো, অঙ্কই করবো না আমরা, এখানে কি লব ও হরের যোগফল 5? না, যোগফল নয়, লব হরের যোগফল 5। হ্যাঁ, এটা হইতে পারে, লব হরের যোগফল 5, এটা হইতে পারে। অন্তর্ফল 1, এখন 3 আর 2 এর অন্তর্ফল 1, 4 আর 1 এর অন্তর্ফল তার 1 হয় না। সো এটা অ্যান্সার। সো অ্যান্সার কোনটা? এটা 3/2। হ্যাঁ, লব ও হরের যোগফল 5 এবং অন্তর্ফল হচ্ছে 1, 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয়, বাট এটাতে অন্তর্ফল 1 হয়, এই যোগফল 5 হয় না। এটাতে আবার যোগফল 5 হয়, কিন্তু অন্তর্ফল 1 হয় না। সো এটা অ্যান্সার, অপশান চেক করে। হ্যাঁ, ওকে, এটা এত হলে এক্স এর মান, এটা মানে তোমাদের বইয়ে আছে, কাজের অঙ্ক এটা। রুট 5 প্লাস 1, রুট 5 প্লাস 1 ইন্টু এক্স ইকুয়াল টু 4 রুট 5 মাইনাস 4। আচ্ছা, তাহলে এক্স ইকুয়াল টু কী হবে? এক্স ইকুয়াল টু হবে 4, এখানে আসে থাক রুট 5 মাইনাস 1, 4 যদি আমি কমন নিই, আর নিচে আসবে রুট 5 প্লাস 1। আচ্ছা, যেহেতু আমি এমসিকিউ করছি, যত শর্টে করতে পারি। দেখো, এখানে 4কে এ পাশে মাইনাস করে দিলাম, আর তাহলে এক্স ইকুয়াল টু এটা ওপাশে ভাগ হয়ে যাবে, আর এখানে 4 কমন যায় এটা। এবার আমরা জানি যে নিচে যে চিহ্ন আছে তার বিপরীত সাইন দ্বারা লব ও হরকে গুণ করতে হয়। তাহলে নিচে আছে রুট 5 প্লাস 1, তো আমরা গুণ করবো রুট 5 মাইনাস 1 দিয়ে, তো রুট 5 মাইনাস 1 দিয়ে গুণ করলাম। আচ্ছা, এবার উপরে দেখো এ মাইনাস বি দুটোই কিন্তু রুট 5 মাইনাস 1, রুট 5 মাইনাস 1, তাহলে তো আমরা উপরে বলতেই পারি এ মাইনাস বি হোল স্কোয়ার। আর এ মাইনাস বি হোল স্কোয়ার কি? এ মাইনাস বি হোল স্কোয়ার হচ্ছে, তাহলে দেখো যে রুট 5 মাইনাস 1 দুইটা না রেখে আমরা একটা লিখে দিই, আমি এখানে স্কোয়ার দিলাম। আচ্ছা, এ মাইনাস বি হোল স্কোয়ার, এই স্কোয়ার রুট 5কে স্কোয়ার করলে 5 হবে, মাইনাস 2, এ মানে হলো রুট 5, বি মানে হচ্ছে 1 প্লাস বি স্কোয়ার, 1 এর স্কোয়ার 1ই হয়। আর নিচে এ প্লাস বি, এ মাইনাস বি হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মানে 5 মাইনাস বি স্কোয়ার মানে 1। 5 মাইনাস 1 হচ্ছে 4, দেখো এই 4 আর এই 4 কাটা যায়, তো 5 1 6, 6 থেকে 2 রুট 5 বিয়োগ কর, 6 থেকে 2 রুট 5 মাইনাস, এটা আমাদের অ্যান্সার হবে। হ্যাঁ, 5 1 6, 6 থেকে 2 রুট 5 মাইনাস, এটা অ্যান্সার। ওকে, এটা বইয়ের কাজের অঙ্ক আছে, এটা আসতে পারে, দেখো। আর এমনিতে যেহেতু বার্ষিক পরীক্ষা, মনে হয় না যে কোশ্চেন অত বেশি আউটসাইড থেকে আসবে, কোশ্চেন ইজি হওয়ার কথা। ওকে, আচ্ছা, অবৈধের ক্ষেত্রে সমান চিহ্নের দুই পক্ষে দুটি বহুপদী থাকে। আচ্ছা, উভয় পক্ষে বহুপদী মাত্রা সমান থাকে, আমরা জানি উভয় পক্ষে সমান থাকে।
চলকের কিছু কিছু মানের জন্য অসমতাটি সত্য হয়। আসলে কিন্তু চলকের কিছু কিছু মানের জন্য না, আসলে চলকের সকল মানের জন্য অসমতা সঠিক হয়। সো 1 2 সঠিক। আচ্ছা, পরেরটা দেখি। এটা এক্স স্কোয়ারের সহগ কত? এখানে যদি আমি লসাগু করি তাহলে এক্স স্কোয়ার পাচ্ছি, এক্স স্কোয়ার লসাগু করলে এক্স কিউব, এখানে -2x, এখানে হচ্ছে -3 ইকুয়াল টু 0। দেখো ক্রস মাল্টিপ্লিকেশন করি, এক্স কিউব -2x -3 সমান এটার সাথে 0 মাল্টিপ্লাই করলে 0 হবে। এখানে বলছি এক্স স্কোয়ারের সহগ কত, এখানে তো এক্স স্কোয়ার তৈরিই হয় না, এখানে এক্স স্কোয়ার তৈরিই হয় না। আর আরেকটা কথা হচ্ছে, এই অবস্থায় দেখে কিন্তু তুমি এই সমীকরণের পাওয়ার বা ঘাত কত সেটা বলতে পারবে না। এই জন্য তোমাকে কী করতে হবে, এরকম একটা ইকুয়েশন আনতে হবে যেখানে কোনো হর থাকছে না, তারপর ডিসিশন নিতে হবে যে এটার পাওয়ার কত। দেখো এটা কিন্তু একটা ত্রিঘাত সমীকরণ যার সর্বোচ্চ পাওয়ার 3, কিন্তু এখানে এক্স স্কোয়ারের কোনো সহগ নেই, তাই এক্স স্কোয়ারের সহগ কত হবে, 0 হবে। এটা হবে অ্যান্সার। ওকে, sin 3 এবং cos 3 এর সমান হবে যখন a এর ভ্যালু কত? আচ্ছা, আমরা দেখো জানি যে sin 60 ডিগ্রি ভ্যালু যা হয় cos 30 ডিগ্রি ভ্যালু কিন্তু তাই হয়। sin 60 ভ্যালু যা হয় cos 30 ভ্যালু তাই হয়, এবং sin 90 ভ্যালু যা হয় cos 0 ডিগ্রি ভ্যালু তাই হয়। তার মানে সাইন আর কজ যদি কখনো ইকুয়াল থাকে তাহলে বুঝবে সাইনের পরে যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে, কজের পরে যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে, ওই দুইটার যোগফল অলওয়েজ 90 ডিগ্রি হবে। এই দুইটার যোগফল অলওয়েজ 90 ডিগ্রি হবে মাস্ট। তাহলে সাইনের পরে এখানে আছে 3a, এখানে আছে কজের পরে 3a, তাহলে এই দুইটার যোগফল কিন্তু অবশ্যই 90 ডিগ্রি হবে। তার মানে 3a প্লাস এই 3a ইকুয়াল টু 90 ডিগ্রি। তাই 6a ইকুয়াল টু 90 ডিগ্রি হলে a এর ভ্যালু হবে 15 ডিগ্রি, a এর ভ্যালু হবে 15 ডিগ্রি। ওকে, দেখো এটা সাইন স্কোয়ারে হাফ হলে cos 2a কত হবে, cos 2a কত হবে? সাইন স্কোয়ার যদি হাফ হয় তাহলে সাইন a কি হবে, 1/√2, আর 1/√2 মানে তো আমরা জানি সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি হলো 1/√2, তাহলে a ইকুয়াল টু কত, 45 ডিগ্রি। আর a এর ভ্যালু যদি 45 হয় এখানে বসাও a এর ভ্যালু, cos 2 × 45 মানে 90, আর cos 90 ভ্যালু 0, cos 90 ভ্যালু 0, সো 0 হবে অ্যান্সার। হ্যাঁ, আচ্ছা এটা দেখি, থিটা ইকুয়াল টু 90 জন্য নিচের কোণগুলো সংজ্ঞায়িত, মানে দুটোই সংজ্ঞায়িত হতে হবে। অপশানে আমাদের যেগুলো আছে দুটোই আমাদের সংজ্ঞায়িত হতে হবে। থিটা 90, থিটা cot 90 সংজ্ঞায়িত, হ্যাঁ cot 90 তো 0, কিন্তু sec 90 কি সংজ্ঞায়িত? আমরা কি জানি cos 90 কত, আমরা জানি যে cos 90 0 হয়, তাই sec 90 কি হবে, 1/0, sec 90 তো 1/0, তাহলে 1/0 এটা সংজ্ঞায়িত না, এটা সংজ্ঞায়িত না, তাহলে ক অ্যান্সার হতে পারে না। আবার tan 90 তো সংজ্ঞায়িত না, অসংজ্ঞায়িত, কারণ tan 90 কি, tan 90 1/0, tan 90 1/0, সো এটা সংজ্ঞায়িত না। আবার এখানে দেখো sec 90 আছে, এটা তো একটু আগেই দেখলাম যে এটা সংজ্ঞায়িত না। এখানে cot 90, হ্যাঁ cot 90 মানে 0, আর cos 90 কত, cos 90 0, sin 0 ডিগ্রি মান 0, সরি আমি ভুল বলছি একটু নাকি, sin 90 ভ্যালু কত, sin 90 ভ্যালু 1, তাহলে cos 90 ভ্যালু কী হবে, 0 হবে, তাহলে cos 90 0, cot 90 0, সো ঘ নাম্বার হবে অ্যান্সার। হ্যাঁ, দুইটা সংজ্ঞায়িত, এটা হবে সংজ্ঞায়িত লাস্টেরটা, cot 90 ও সংজ্ঞায়িত, cos 90 ও সংজ্ঞায়িত, cos 90 0। দেখো পরেরটা এইটা sin x ইকুয়াল টু এত হলে x এর মান নিচের কোনটি। দেখো একটু আগেই কিন্তু বলে আসছি আমি যে সাইনের পরে যা আছে, কজের পরে যা আছে, এবং সাইন কসকে যদি ইকুয়াল লেখা হয় তাহলে x এর ভ্যালু হবে x এবং এই 40, এই দুইটার সামেশন হবে 90 ডিগ্রি অলওয়েজ। হ্যাঁ, তাহলে x ইকুয়াল টু কত হবে, 40 কে পাশে মাইনাস করে দাও, x ইকুয়াল টু হবে 50 ডিগ্রি, এটা হবে অ্যান্সার। আচ্ছা 18, 2 cos θ - 30 ডিগ্রি এত হলে থিটার মান কত,
তাহলে cos theta minus 30 degree, theta minus 30 degree, okay, equal to root 3 by 2, root 3 by 2 ওই পাশে 2 ভাগ হয়ে যাবে। আর আমরা কি জানি root 3 by 2 cos কত ডিগ্রি, মানে sin যেহেতু 60 মান root 3 by 2, তাহলে cos 30 মান হবে, cos 30 মানে root 3 by 2, তাহলে cos ক্যান্সেল করে দিয়ে theta minus 30 equal to 30, so theta equal to কত হবে 60 ডিগ্রি হবে, হ্যাঁ theta equal to হবে 60 ডিগ্রি, so এটা অ্যান্সার। ওকে, দেখো এটা ভ্যালুগুলো তোমাকে জানতে হবে, আর মুখস্থ না থাকলে ক্যালকুলেটর থেকে বের করে নিবে। 1 মাইনাস tan 60 ডিগ্রি, 1 মাইনাস tan 60 ভ্যালু রুট থ্রিকে স্কোয়ার করলে হবে 3, আবার 1 প্লাস সাইন 60 ভ্যালু রুট 3 বাই 2, তাকে স্কোয়ার করো 3 বাই 4 হয়ে যাবে, প্লাস 2 সাইন 60 রুট 3 বাই 2, তাকে স্কোয়ার করো 3 বাই 4 হয়ে যাবে। ওকে, 1 মাইনাস 3 মানে হলো মাইনাস 2, আর এখানে যদি আমি 4 লসাগু করি, 4 4কে 4 আর 3 কত 7, প্লাস 3 বাই 2 দেখা যায়। আচ্ছা, এবার এই 4 গিয়ে 2 এর সাথে কি গুণ হবে এটা জানি আমরা, 4 যদি মাইনাস 2 এর সাথে গুণ হয় তাহলে মাইনাস 8, আর নিচে তো থাকছে 7, প্লাস হচ্ছে 3 বাই 2। ওকে, 2 সাথে লসাগু কত 14, 7 দুগুণ 14 মাইনাস 16 কত হয় 2 14 7 এর সাথে 21, তার মানে হচ্ছে 5 বাই 14, 5 বাই 14 এটা হবে অ্যান্সার। ওকে, যেটা 5 বাই 14। ওকে, দেখো tan 60 sin 60 ভ্যালু বসাও, স্কোয়ার আছে তাই ভ্যালু স্কোয়ার হিসেবে বসবে, এখানে sin 60 রুট 3 বাই 2 স্কোয়ার করে 3 বাই 4, তারপর বাকিটুকু তো 4 5 এর লসাগু। এটা দেখো 20 এবং 21 নম্বর দুটো কোশ্চেন আছে, পি কোণের ভ্যালু কত, পি কোণ এর ভ্যালু কত। দেখো এই পি কোণের ভ্যালু আমাদের যাচ্ছে এটা। আচ্ছা, রুট 3 tan p ইকুয়াল টু 1, ওটা দেওয়া আছে যে রুট 3 tan p, রুট 3 tan p, তাহলে tan p ইকুয়াল টু কত 1 বাই রুট 3, আর 1 বাই রুট 3 তো tan 30 ডিগ্রি, tan 30, তাহলে আমরা বলতে পারি p এর ভ্যালু হবে 30 ডিগ্রি, p এর ভ্যালু হবে 30। ওকে, এটা হবে। আচ্ছা, এই তথ্য অনুসারে p প্লাস q ইকুয়াল টু 1, p প্লাস কিউ ইকুয়াল টু হবে 1, তাহলে p প্লাস কিউ কত, p এবং q এই দুটোর ভ্যালু কত 90, দুটোর সামেশন 90, আর সাইন 90 ইকুয়াল টু কত হবে 1 হবে, সাইন 90 1টা ঠিক আছে। pq হচ্ছে 1 প্লাস রুট 3, pq 1 প্লাস রুট 3, pq কত, pq তো 2 দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, এখানে যদি আমরা p কোণের ভ্যালু হিসেবে ধরতে চাই, দেখো এখানে p কোণের সাপেক্ষে রুট 3 হচ্ছে ভূমি আর 2 হচ্ছে কি অতিভুজ, তো cos 30 ইকুয়াল টু কি, cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ভূমি হলো রুট 3 আর অতিভুজ 2, হ্যাঁ এপাশেও 30 আসে, যেখানে যেটা আমরা p এর ভ্যালু 30 পেয়েছি। সো pq 1 প্লাস রুট 3 কিন্তু হচ্ছে, pq তো দেওয়াই আছে 2। আচ্ছা, cos p প্লাস sin q হচ্ছে tan 60 ডিগ্রি সমান, তার মানে 2 নম্বরটা ভুল। আচ্ছা, 2 নম্বরটা যদি ভুল হয় তোমাদের কাছে তো একটা সমাধান আছেই, একটা ভুল তার মানে বাকি দুটো হবে। আচ্ছা, অনেক সময় কিন্তু এরকম থাকে না, এমনও হইতে পারে যে না এটা ভুল এটাও ভুল, দেখবে যে তুমি টিক দিয়ে ফেলছো, দেখবে যে না অপশানে ঠিকই ওইটা আছে। সো এমসিকিউ সাথে সাথে না দেখানি ভালো, একটু চেক করে নিবা, দেখে নিবা। আচ্ছা, cos p প্লাস সাইন কিউ, cos p প্লাস সাইন কিউ, cos p, p এর ভ্যালু কত 30 ডিগ্রি, cos p, p এর ভ্যালু 30। আচ্ছা, p এর ভ্যালু যদি 30 হয় অবশ্যই কিন্তু q এর ভ্যালু হবে 60, তাহলে cos 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে রুট 3 বাই 2, আর q এর ভ্যালু 60, তাই সাইন 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে রুট 3 বাই 2, একটা রুট 3 বাই 2 একটা রুট 3 বাই 2, তার মানে আমরা বলতে পারি দুইটা রুট 3 বাই 2, 2 2 ক্যান্সেল, রুট 3, আর রুট 3 কি, রুট 3 তো tan 60 ডিগ্রি ইকুয়াল, রুট 3 কে তো আমরা tan 60 বলতেই পারি। ওকে, তার মানে কি 3টে 1 আর 3 সঠিক না, 2 তো ভুল, 1 আর 3 সঠিক, হ্যাঁ এটা। ওকে, দেখো
22 নম্বর। সাইন 90 মাইনাস থেটা ইকুয়াল টু √3/2 হলে থেটা ইকুয়াল টু কত? সাইন 90 মাইনাস থেটা, সাইন 90 মাইনাস থেটা ইকুয়াল টু সাইন 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2 সাইন 60, তাই 90 মাইনাস থেটা হচ্ছে 60 ডিগ্রি, তাই 90 মাইনাস 60 ইকুয়াল টু থেটা, তাহলে থেটা ভ্যালু কত হবে? 30 ডিগ্রি। থেটা ভ্যালু হবে 30 ডিগ্রি। হ্যাঁ, যেটা এটা অ্যান্সার। আচ্ছা, আমি অবশ্যই প্রায় স্কুলের ইয়ারলি কোশ্চেন যেরকম হইতে পারে ওরকম একটু সহজ থেকেই কোশ্চেনগুলো সিলেক্ট করেছি। হয়তো পরের ক্লাসটাতে তোমাদের আরেকটু টাফ কোশ্চেন আসতে পারে। পরের ক্লাসটাতে আমি আগামীকালে হয়তো ক্লাস করাবো, রবিবারে তোমাদের যেহেতু ইয়ারলি এক্সাম, তাই আগামীকালেও এমসিকিউ কিছু করাবো। ওই ক্লাসটাতে হয়তো একটু টাফ এমসিকিউ করাবো। হ্যাঁ, ওকে। ও এইটা সাইন 5a cos 5a হলে a এর ভ্যালু কত? সাইন 5a cos 5a যদি ইকুয়াল হয়, এই কোশ্চেনটা আগে আমরা অনেকবার করেছি, 5a কত? 10a হবে। 10a ইকুয়াল টু 90 হবে, তাহলে a এর ভ্যালু কী হবে? 9 ডিগ্রি। a এর ভ্যালু হবে 9 ডিগ্রি। ওকে, সাইনের পরে যা আছে কজের পরে যা আছে এই দুইটা যদি সমান হয়, সাইন আর কজ যদি কখনো সমান হিসেবে লেখা হয় তাহলে এই পাশের অ্যাঙ্গেল আর এই পাশের অ্যাঙ্গেলের সামেশন 90 ডিগ্রি হবে। আচ্ছা, এটা একটি রম্বসের একটি কর্ণ 8 মিটার এবং ক্ষেত্রফল 40 বর্গমিটার হলে অপর কর্ণ কয় মিটার? দেখি, এটা একটা রম্বস, দেখো এটা একটা রম্বস। এই রম্বসের একটি কর্ণ 8 মিটার এবং ক্ষেত্রফল 40, একটা কর্ণ 8, এটা 8 মিটার। আর এই যে এই কর্ণ, এটা আমরা জানি না, আমরা ধরে নিলাম x মিটার এটা। হ্যাঁ, আর রম্বসের ক্ষেত্রফল দেওয়া হচ্ছে 40 বর্গমিটার। আমরা জানি রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। একটি কর্ণ 8 আর একটি কর্ণ x ইকুয়াল টু 40, তো 2 দিয়ে 8কে কাটো 4 হবে, তাহলে x ইকুয়াল টু 4 ও পাশে ডিভাইড করে দিলে 10 মিটার, 10 মিটার হবে অ্যান্সার। এইটা একটি বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার এবং তার 6 সেন্টিমিটার হলে তার পরিসীমা কত? কর্ণ 6 সেন্টিমিটার। হ্যাঁ, আমরা ছোটোবেলা থেকেই জানি বর্গক্ষেত্রে কর্ণ হচ্ছে √2a, তো √2a সমান 6 সেন্টিমিটার, তাহলে a ইকুয়াল টু হবে 6, 6কে তো আবার 3 × 2 বলা যায়, বা 2 তো 2 নয়, 2 আবার কি? দুইটা √2, 2কে আবার দুইটা √2 বলা যায়। ওকে, √2 হলো 2, 2 আর 3 হচ্ছে 6, 6 আর এই √2টাকে পাশে ভাগ করে দিলাম, তাহলে এই √2 ক্যান্সেল, তাহলে a এর ভ্যালু 3√2, a এর ভ্যালু 3√2, এত সেন্টিমিটার। দেখো এগুলো একটু ইজি এমসিকিউ, তাই আমি একটু ফাস্ট করাচ্ছি, আই থিঙ্ক সবাই বুঝতে পারছো। এইটা একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদের 32 মিটার 64 মিটার এবং ক্ষেত্রফল 768 বর্গমিটার। সমান্তরাল বাহুদের মধ্যবর্তী লম্ব দূরত্ব কত? আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা জানি, হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল, একটা হচ্ছে 32 আর একটা হচ্ছে 64, ইন্টু মধ্যবর্তী দূরত্ব। মধ্যবর্তী দূরত্ব তো আমরা জানি না, ওটাই বের করতে হবে, ইকুয়াল টু 768। ওকে, তাহলে x ইকুয়াল টু হবে, দেখো 32 আর 64, 30, 60, 90, 96কে 2 দিয়ে ডিভাইড করে 48 ও পাশে ভাগ হয়ে যাবে। হ্যাঁ, 768 ডিভাইডেড বাই 48 কত হয়? 48 একবারই যাবে, তাহলে এটা অ্যান্সার। ওকে, ক্যালকুলেটার কম ইউজ করবে, হ্যাঁ, এটা কিন্তু এই ক্যালকুলেটার ইউজ করাটা অনেক বাজে একটা বদভ্যাস, কারণ তোমাদের এরকম আমি দেখেছি ওই 23-এর সাথে 12 যোগ করতে হবে, তাও তোমরা লেখো 23, 2, 3, 1, 2, দরকার নেই, তুমি নিজের মাথা দিয়ে একটু খাটাও, দেখবে যে পারবে। কিছুদিন প্র্যাকটিস করো, যেমন দেখো এই অঙ্কটার ক্ষেত্রে দেখো 32, 64, 96 আমি অবশ্যই ভাগ করছি, আমি তো জানি না আসলে যে 768কে 48 দিয়ে ভাগ করলে কত হয়, জানি না, বাট 48 দিয়ে 76কে তো একবারই যায়, একবার, তাহলে যখন আমি 1 পেয়ে গেছি, এখানে যখন 1 পেয়ে যাবো, 1 পেয়ে যাবো, তো 1 প্রথমে আসে, এরকম অপশান কিন্তু একটাই, গ, সো এটাই অ্যান্সার, ভাগটা আমার জানতেও হবে না পুরোটা। ওকে, দেখ 27 নম্বর, একটি সামান্তরিকে একটি কর্ণের দৈর্ঘ্য 16 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল 80 বর্গ সেন্টিমিটার হলে ওই কর্ণের বিপরীত কৌণিক বিন্দু হতে কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত? কিছুই বুঝিনি। এই কোশ্চেনের ভাষা আমি দেখেছি যে অনেক স্টুডেন্ট এই কোশ্চেনের ভাষা বুঝে না ভালো করে। দেখো এটা বুঝে হচ্ছে আমরা চিত্রটা কীভাবে আঁকবো। সামান্তরিক এটা,
একটি কর্ণ 16 সেন্টিমিটার, মনে করো এই কর্ণটা 16 সেন্টিমিটার। ওকে, ক্ষেত্রফল 80, ওই কর্ণের বিপরীত কৌণিক বিন্দু, আচ্ছা এই কর্ণের বিপরীত কৌণিক বিন্দু মনে করো এইটা, এখান থেকে ওই কর্ণের উপর অঙ্কিত লম্ব, এই কর্ণের উপর অঙ্কিত একটা লম্ব দেওয়া আছে এবং এই লম্বটার দৈর্ঘ্য দেওয়া আছে, অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, আচ্ছা লম্বটার দৈর্ঘ্য দেওয়া নেই, সরি লম্বটার দৈর্ঘ্য দেওয়া নেই, এটাকে আমি এইচ ধরে নিলাম। পুরো সামান্তরিকের ক্ষেত্রফল আছে হচ্ছে 80, কত আছে 80 বর্গ সেন্টিমিটার। এরকম যদি থাকে তাহলে দেখো সামান্তরিকের ক্ষেত্রফল বের করার জন্য আমি পুরো সামান্তরিক যেহেতু 80 জানি, তাহলে অবশ্যই এই যে ত্রিভুজ, আমি যদি এটার নাম দিই এ বি সি ডি, এসিডি, এই ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু 40 হবে। আচ্ছা, এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি 40 হয়, ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি? হাফ ইন্টু ভূমি কোনটা 16, উচ্চতা কোনটা এইচ, ইকুয়াল টু কত ক্ষেত্রফল কত 40, 2 দিয়ে 16 এটা 8, তাহলে এইচ ইকুয়াল টু বলতে পারি 8কে অবশ্যই ভাগ করে ফেলো 5। ওকে, অথবা তুমি যদি এটা মনে রাখতে পারো আরো একভাবে করা যায়, ওটা যদি মনে রাখতে পারো তাও হবে। সামান্তরিকে কোনো একটা কর্ণ যদি দেওয়া থাকে এবং বিপরীত কৌণিক বিন্দু থেকে কর্ণের উপর যদি লম্ব দেওয়া থাকে, তাহলে কর্ণ ইন্টু লম্বের দৈর্ঘ্যই সামান্তরিকের ক্ষেত্রফল, কর্ণ ইন্টু লম্বের দৈর্ঘ্য। আর কর্ণ কত? কর্ণ হচ্ছে 16, আর এই যে লম্ব যেটা, লম্ব কত 8, তাহলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি 80। কর্ণ ইন্টু ওই লম্বটার দৈর্ঘ্য ইকুয়াল টু ক্ষেত্রফল, তাহলে এখান থেকেও আমরা এইচ ইকুয়াল টু 5 পাবো। এটা এভাবেও করতে পারো, অথবা আমি প্রথমে যেটা করলাম যে হ্যাঁ পুরাটা যেহেতু 80 ছিল, তাহলে এই ট্রায়াঙ্গেলটা 40 হবে, তাহলে হাফ ইন্টু বেজ ইন্টু হাইট, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়েও আমরা এইচ এর ভ্যালু বের করতে পারি। সো 5 হবে, হ্যাঁ এটা অ্যান্সার 5। ওকে, 3 মোর কোশ্চেন্স। দেখো 30তে শেষ করবো আমরা। এন বাহু দ্বারা গঠিত সুষম বহুভুজে প্রত্যেকটি কোণের পরিমাণ কত? সুষম বহুভুজ মানে প্রত্যেকটা বাহু সমান। এখন এন বাহু, অনেক সময় দেখবে যে এই টাইপের কোশ্চেন এমনও আসতে পারে যে হ্যাঁ 20টা বাহু বিশিষ্ট একটা সুষম বহুভুজ, এরকম হইতে পারে। এখন তুমি কীভাবে বের করবে? এখন সমবাহু ত্রিভুজ হলে ঠিক আছে, সমবাহু 60 ডিগ্রি করে, সমবাহু মানে সুষম বাহু যে আরেকটা আছে বর্গ, এরকম হতে পারে। পঞ্চভুজ হতে পারে, এই যেরকম এরকম পঞ্চভুজ হতে পারে। আচ্ছা এটা দেখো, এটা ফর্মুলা হচ্ছে এটা 180 × n-2/n। আচ্ছা তুমি কিন্তু এটা জানো, তাহলে অপশান চেক করে দেখো, এটার ভ্যালু 3, এটার ভ্যালু যদি 3 হয়, আমি এটাতে দেখো অপশান চেক করি, 180 × n হচ্ছে কি 3, বাহুর সংখ্যা 3 - 2, আর নিচে n হলো 3, তো 3 - 2 তো 1, আর 3 দিয়ে এটিকে কাটো 60। সুষম বহুভুজ ত্রিভুজ, সেটার প্রত্যেক কোণ 60 ডিগ্রি আমরা জানি। আবার যদি n বসাও 4 - 2 হচ্ছে 2 আর 180 হচ্ছে কত 360, 360 ডিভাইডেড বাই 4, 360/4 তো 90। আচ্ছা, সো বর্গ যদি হয় তাহলে প্রত্যেকটা অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি, তাহলে এটা হবে সঠিক অ্যান্সার। হ্যাঁ, বাট অন্যগুলো অপশন দেখবে মিলবে না। 180 × n-2 ডিভাইডেড বাই n। এটা সুষম পঞ্চভুজের একটি শীর্ষকোণ কত? সুষম পঞ্চভুজের একটি শীর্ষকোণ কত হবে? দেখো এরকম একটা সুষম পঞ্চভুজ, এটা প্রত্যেকটা কোণ কত হবে? n বাহু কয়টা? 5টা। আমরা একটা আগে ফর্মুলা দেখলাম 180 × n-2 ডিভাইডেড বাই কি n, তাহলে 180 ইন্টু n যদি পঞ্চভুজ যেহেতু তাহলে 5 হবে, 5 থেকে 2 বিয়োগ করলে 3, আর নিচে n এর 5 থেকে 180 কাটলে কত হয় 36, আর 336 হচ্ছে 368, 3 × 9 = 10, 108 ডিগ্রি, 108 ডিগ্রি হবে। সুষম পঞ্চভুজের প্রত্যেকটি কোণ হচ্ছে 108 ডিগ্রি। ওকে, লাস্ট এমসিকিউ। একটি সুষম ষড়ভুজের ক্ষেত্রফল এত বর্গ একক হলে এর বাহুর দৈর্ঘ্য কত হবে? সুষম ষড়ভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি? n² ডিভাইডেড বাই 4 cot 180 ডিগ্রি ডিভাইডেড বাই n, এটা হলো ফর্মুলা। হ্যাঁ, সেটার ক্ষেত্রফল দেওয়া আছে 18√3। আচ্ছা, বাহুর দৈর্ঘ্য কত হবে? আচ্ছা, যেহেতু ষড়ভুজ মানে কি, তাহলে n এর ভ্যালু কত? n এর ভ্যালু তো 6, ষড়ভুজ হলে n এর ভ্যালু কি 6, আর বাহু তো আমি জানি না, তাহলে 6/4 কে তো আমি 3/2 a² বলতে পারি, থাক
কট 180/6 মানে হচ্ছে কত, কট 30 ডিগ্রি। কট 30 ডিগ্রি মানে কি tan 60, যার ভ্যালু কত √3 ইকুয়াল টু কি 18√3। আচ্ছা √3 ক্যান্সেল, 3 দিয়ে 18কে কাটো 6, এই স্কোয়ার ইকুয়াল টু হবে এই 2 6-এর সাথে গুণ হয়ে হবে 12। এই স্কোয়ার যদি 12 হয় তাহলে এই ইকুয়াল টু কী হবে √12, আর √12 হচ্ছে কত 4 গুণ 3। হ্যাঁ 12কে 4 গুণ 3 লেখা যায়, 4কে রুট করলে 2, 3কে রুট করলে √3, সো 2√3 হবে অ্যান্সার। ওকে, সুষম বহুভুজের ক্ষেত্রফল, যে স্যার সবই তো বুঝলাম কিন্তু এই ফর্মুলাটাই তো মনে থাকে না, এটা তো মনে রাখতে হবে, n a²/4 cot 180 ডিগ্রি বাই n ইকুয়াল টু 18√3। হ্যাঁ তাহলে এটা লিখবো, সেখানে n মানে 6, সুষম ষড়ভুজ তাই 6, n এর ভ্যালু 6 বসে যাবে, a এর মানটা আমি জানতে চাচ্ছি, তারপরে ক্যালকুলেশন বাকিটুকু cot 30 ডিগ্রি ভ্যালু √3। ওকে ওকে আচ্ছা, ও আজকে পর্যন্তই।